রাজকার্যের ফাঁকে ফাঁকে ভগবান যখন একটু সময় পেতেন উদ্ধবকে কাছে নিয়ে ব্রজগোপীর প্রেমের কথা আস্বাদন করতেন। আর এই ব্রজগোপীদের প্রেমের কথা ভগবানের বদনে আস্বাদন করতে করতে উদ্ধবের মনে একদিন বাসনা হয়েছিল যে কারাই ব্রজগোপী, কি এমন তাদের প্রেম যে প্রেমের কথা আজ অবধি একটা মুহূর্তের জন্য আমার গোবিন্দ ভুলতে পারলেন না। আমি যদি সেই প্রেমটা একটু আস্বাদন করতে পারতাম। আহা, ভগবান তো অন্তর্যামী, তিনি সঙ্গে সঙ্গে উদ্ধবের মনের কথা জানতে পেরে সিংহাসন থেকে নেমে নিজের মাথার চূড়াটা নিজের হাতে খুলে উদ্ধবের মাথায় নিজের হাতে বেঁধে দিয়ে বলেছিলেন যে গচ্ছোদ্ধব ব্রজংশ, উদ্ধব তুমি ব্রজে যাও, ব্রজের কুশল এনে আমাকে শোনাও। উদ্দেশ্য কিন্তু কুশল আনা নয়। ভগবান উদ্ধবকে কেন ব্রজে পাঠিয়েছিলেন জানেন? কারণ উদ্ধব মহাপণ্ডিত ছিলেন, এত বড় পণ্ডিত যে তিনি ভগবানের রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন। আহা, কিন্তু উদ্ধবের এত পাণ্ডিত্য ছিল শুধু ব্রজ প্রেমটা তার আস্বাদন হয় না। ভগবান তাই উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন যে ব্রজ প্রেমটা একবার আস্বাদন করে এসো। উদ্ধব যখন ব্রজে এলেন, ব্রজগোপীর প্রেম আস্বাদন করে যখন তিনি পুনরায় ফিরে যাচ্ছেন, এই ফেরার পথে ব্রজের ধূলিকণাকে প্রণাম জানিয়ে এই শ্লোকটা বলেছিলেন যে বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম। আমি প্রথমেই তাদেরকে বন্দনা করি যারা হলেন বৃন্দাবনের নন্দ নন্দন কৃষ্ণের স্ত্রী বর্গ। পাদ রেণু, পাদম নয়। আমরা দেখবেন প্রণাম করি, প্রণম্য যারা তাদের কোথায় পায়ে প্রণাম করি, আর সেটা যদি হয় সংস্কৃতে তাহলে উচ্চারণ হবে পাদম, কিন্তু বলেন না পাদ রেণু। আমি হতে পারি উদ্ধব, আমি হতে পারি কৃষ্ণের বন্ধু, আমি হতে পারি তার রাজসভার প্রধানমন্ত্রী, কিন্তু ব্রজগোপীদের চরণে প্রণাম করব এটা আমার ধৃষ্টতা। সে শক্তি বা ক্ষমতা কোনোটাই আমার নয়। তাই ব্রজগোপীদের চরণে প্রণাম করার মতো যেহেতু আমার ক্ষমতা বা শক্তি নাই, তাই সেই ব্রজগোপীদের চরণ স্পর্শে বৃন্দাবনের যে ধূলিকণা ধন্য হয়েছে, আমি সেই ব্রজের রাঙা ধূলিকে একটা প্রণাম জানাই। তাই পাদ রেণু অভিক্ষ্ণাস ইয়া সং হরি কথ গীতম, যাদের মুখের হরি কথা হলো অমৃত সমান, যাদের মুখের হরি কথা পান করলে অমৃত পান করা হয়, পুনাতি ভুবনত্রয়ম, সেই হরি কথা পান করে ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পুণ্য লাভ করুক। নিতাই গৌর হরি বল। সেই ব্রজগোপীদের চরণাঙ্কিত ব্রজের রাঙা ধূলিকেও আমরা প্রণাম জানিয়ে আমরা ব্রজে প্রবেশ করলাম, আস্বাদন করব কৃষ্ণের রূপের কথা। রূপ কাকে বলে আগে প্রথমে একটু শুনে নেব। আমরা রূপবান বা রূপবতী কাদেরকে বলি? দেখবেন খুব সুন্দর দেখতে, গায়ের রং টকটকে ফর্সা, চোখ দুটো টানা টানা, আমরা তাকে রূপবতী বা এইটাকে রূপ সাধারণত ভেবে থাকি। কিন্তু তাই যদি হবে, দেখবেন কোনো কোনো বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে আফ্রিকার কালো মেয়ে ফার্স্ট হয়, কি হয় না? তাহলে ফর্সা হলেই রূপ বা রূপবতী বা রূপবান হওয়া যায় না। রূপ কাকে বলে জানেন? কোনো অলঙ্কারে ভূষিত না হয়েও যদি দেখে মনে হয় সর্ব অলঙ্কারে ভূষিত। এই যে আমরা সোনা গয়না পরি, হাতে আংটি পরেছি, হাতে কঙ্কন পরি বা কানে দুল পরি, গলায় মালা পরি, সোনার মালা, কেন না? অলঙ্কারের দ্বারাই আমরা অলঙ্কৃত হব বলে। কিন্তু কৃষ্ণের অঙ্গে যদি কোনো অলঙ্কার পরানো হয়, তাহলে অলঙ্কার ধন্য হয়ে যায় কৃষ্ণের অঙ্গ স্পর্শ পেয়ে। অতএব অলঙ্কারের জন্য কৃষ্ণ রূপ নয়, রূপের জন্য অলঙ্কার। এই হলো পার্থক্য। তাহলে অলঙ্কারে ভূষিত না হয়েও যদি দেখে মনে হয় সর্ব অলঙ্কারে ভূষিত, সেটাই হলো রূপ। আর সেই রূপ যদি আবার কৃষ্ণের হয়, সেই রূপ যদি আবার কৃষ্ণের হয়, বলে কেন বাবা? কৃষ্ণ তো শুনেছি বাঁকা, একটা দুটো জায়গায় না। বাঁকাদের কি বলি আমরা? এই তো ঠিকঠাক বলেছে। বাঁকা ছাড়া মানুষকে তো আমরা হ্যান্ডিক্যাপটি বলি নাকি? বা ওই কি জানো, প্রতিবন্ধী বা বিকলাঙ্গ বলা হয়। কৃষ্ণ বাঁকা নয়, একটা দুটো জায়গায় নয়। এই দেখুন, প্রথমে চরণ বাঁকা, তারপরে কোমর বাঁকা, তারপরে ঘাড় বাঁকা। এই যে বাঁকা চোড়া কৃষ্ণ, তার রূপ নিয়ে এত আলোচনা কেন? কৃষ্ণের যত রূপ শোনো সনাতন,
যে রূপের এক কোণ ডুবায় এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কেন কৃষ্ণ এত রূপবান? ওই যে 3 জায়গায় বাঁকা, ত্রিভঙ্গ বাঁকা, এই বাঁকাটা কেন জানেন? স্বাভাবিক সাধারণ জগতে মানুষের অঙ্গ বিকৃত বা বাঁকা হয় বিভিন্ন কারণে, কিন্তু কৃষ্ণের অঙ্গাকৃতি বাঁকা কেন জানেন? বলে স্বর্গের দেবতারা ডাকছে, হে কৃষ্ণ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে কৃষ্ণের একটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। আর মর্তের মানুষরা ডেকে বলছে, হে কৃষ্ণ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে আরেকটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। পাতালের বাসুকী নাগ বলছে, হে কৃষ্ণ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে আরেকটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। তাহলে স্বাভাবিক বাঁকা আর কৃষ্ণ বাঁকা, এই দুই বাঁকার মধ্যে একটু পার্থক্য আছে। তবে রাধারানী বলছে, সখী ললিতা, আমার কৃষ্ণকে সবাই কালো বলে জানিস। ললিতা বলছে, কেন তোর কৃষ্ণ কালো নয়? বলেন না। বলে তবে আমার কৃষ্ণ হলো চিকন কালো। বলে বাবা, কালো আর চিকন কালোর মধ্যে পার্থক্য কি হলো? চিকন কালো মানে কি? চিকন মানে কি? ও মায়েরা, চিকন শব্দের অর্থ কি? হ্যাঁ, সরু। বাহ, তাহলে বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে না? চিকন কালো মানে, চিকন মানে যদি সরু হয় তাহলে সরু কালো কোন শব্দ হয় এরকম না? ভুল কিছু বলেনি। চয়হর্ষি র ক দন্তন্য, চিকন মানে হলো সরু, এটা ঠিক থাকে। কিন্তু এখানে যে চিকন শব্দটা ব্যবহার হয়েছে, সেই চিকন বানানো হলো চয়হর্ষি ক মূর্ধন্য। এই চিকন মানে হলো সরু নয়, এই চিকন মানে হলো মসৃণ বা চকচকে বা উজ্জ্বল। অনেক সময় আমরা বলি না, দেখবেন বিবাহের জন্য পাত্রী দেখতে যাওয়া হয়েছে, প্রতিবেশী বলল, রে হ্যাঁ রে, মেয়ে দেখে এলি, মেয়ের গায়ের রং ফর্সা তো? বলে না। তাহলে কালো? বলে না, কালোও নয়। তাহলে ফর্সাও নয় আবার কালোও নয়, ওই উজ্জ্বল শ্যামবর্ণ। আমার কৃষ্ণ কালো, তবে হাড়ির কালি যেমন কালো হয় সেরকম কালো নয়। আমার কৃষ্ণ হলো চিকন কালো। তাই আরে কিবা সখীরে, আরে কিবা চিকন ও কালিয়া রূপ চিকন কালিয়া রূপ আমার মরমে, সখীরে আমার মরমে গেছে। ও ধরনে না যায় মরহি, আহা মরি রে আরে কিবা, আহা আরে কিবা চিকন, আহা মরি রে নানা তারা বুঝি, তারা বুঝি ভালো করে দেখে, নানা ভালো করে দেখে নাই গো। ও আহা আরে কিবা চিকন, আহা মরি রে বলি যারা কৃষ্ণ কৃষ্ণ কালো বলে, মরম সখী রে নানা তারা বুঝি ভালো ভালো করে দেখে নাই
আমার বধুর আলো আলো করার শরীরে আমার আমার বধূ ও আমার বধুর আলো করার শৈরে আমার বধূ আগা বধূর আলো আলো কডা রূপ শরীরে আমার বধূ ও বধুর আলো করার শৈরে আমার বধূ আগা বধূর আলো আলো কডা রূপ শরীরে আমার বধূ ও বধুর আলো করার শৈরে আমার বধূ আগা বধূর আলো আলো কডা রূপ শরীরে আমার বধূ ও বধুর আলো করার শৈরে আমার বধূ মধুর আলো আলো কডা রূপ শরীরে আমার বধূ ও বধুর আলো করার শৈরে আমার বধূ বধূর আলো কডা রূপ শরীরে আমার বধূ আগা বধূর আলো আয় গৌর হরি রূপ শৈরে আমার বধূ বধূর আলো কডা রূপ শৈরে আমার বধূ আমার বধুর আলো আলো করার মরম সখীরে নানা তারা বুঝি ভালো করে দেখে নাই গো আরে কিবা চিকন চিকন কালিয়া রূপ মরমে লেগেছে সই ধরনে না যাই মোর হীরা কত চাঁদ নিঙারিয়া মুখানি মাঝি আছে গো কত চাঁদ নিয়া মুখানি মাঝি আছে গো কত চাঁদ নিঙারিয়া চাঁদ নিঙারিয়া চাঁদের সুধা দিয়া সখীরে কত চাঁদ নিঙারিয়া রসগোল্লা খেয়েছেন মায়েরা রসগোল্লা খেয়েছেন আমি দোকানে কিনে খাওয়ার কথা বলছি না বাড়িতেও খাওয়ার কথা বলছি না বিয়ে বাড়িতে রসগোল্লা খাওয়ার কথা বলছি কারণ বিয়ে বাড়িতে দেখবেন অনেক কিছু খাওয়া দাওয়ার পরে শেষ আইটেমটা হলো রসগোল্লা তখন আর রসগোল্লায় প্রেম থাকে না বেশিরভাগ মায়েদের বেলায় দেখা যায় একটার উপরে যদি আবার আর একটা জোর করে দেয় রসগোল্লা চিপে তার রস বার করে ছোবড়াটা খায় তা রসগোল্লা নিংড়ালে কি বার হয় রস কি বার হয় দেখো আবার বলে ছানা রসগোল্লা নিংড়ালে রস বার হয় এই রসগোল্লার মতো করে যদি গগনের চাঁদকে ধরে নিংড়ানো যায় তাহলে কি বার হয় জানেন এতকাল মানে আজকের দিনে দাঁড়িয়ে চাঁদ নিয়ে অনেক বৈজ্ঞানিক বা ভৌগোলিক ব্যাখ্যা আছে কিন্তু আজ থেকে 500 বছর আগে পদাবলীর যুগে মধ্যযুগে কবির কল্পনায় চাঁদ ছিল অমৃতের পিণ্ড এই জন্য চাঁদের এক নাম দেখবেন সুধাকর সুধাকরকে সন্ধি বিচ্ছেদ করুন কি দাঁড়ালো সুধা যুক্ত আকর সুধা মানে হলো অমৃত আকর মানে হলো বাসস্থান মানে যেখানে অমৃত থাকে তাকে সুধাকর বলে সোজা কথা তাহলে চাঁদের নাম যদি সুধাকর হবে
তাহলে কবির কল্পনায় চাঁদ অমৃতের পিণ্ড, আর সেই চাঁদকে নিংড়ালে কি বার হবে? অমৃত, সুধা বার হবে। তেমনি একটা দুটো চাঁদ নয়, গগনের কত কত চাঁদকে বিধাতা ধরেছে, সেই চাঁদকে নিংড়েছে। সেই চাঁদ নিংড়ে চাঁদ থেকে সুধা বার করে সেই সুধারূপী অমৃত দিয়ে আমার গোবিন্দের বদন চন্দ্রিমা নিরমান করেছে। তাই গৌর হরি বল। তাই বললেন কত চাঁদ নিঙানি মুখানি মাঝি আছে গো, কত চাঁদ নিয়াডিয়া মুখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া প্রাণ সখীরে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া প্রাণ সখীরে না জানি বিধি নিরমান করেছে, না জানি আহা নিরমান করেছে, না জানি নিরমান করেছে, না জানি ওই কত চাঁদের সুধা না জানি আহা কত চাঁদের সুধা না জানি কত চাঁদের সুধা দিয়া না জানি, 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 কত চাঁদের সুধা দিয়া না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। তাহলে বদন নির্মাণ করেছে কি দিয়ে? চাঁদের সুধা দিয়ে। আর বদনে যে অধর মানে ঠোঁট, একটা তো নয়, দুটো অধর, দুটো ঠোঁট। সেই অধর কেমন দেখতে জানিস? বলে কেমন? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল যিনি আবাধুলি ফুল, অরে সজনী রে ওরে আমার প্রাণ সজনী, অধরের দুটি কুল। কুল জানেন তো? কুল মানে বোঝেন তো? কুল চেনেন? কত রকম কুল চেনেন? নারকেল কুল, নারকেল কুল, টক কুল, আবার আজকাল ওই যে আপেলের মতো দেখতে কুল বেরিয়েছে। এই কুল বানান কি জানেন? কয় রসুকাল কুল। আবার আরেকটা কুল আছে যার নাম হলো বংশ গৌরব বা বংশ মর্যাদা। সেই কুল বানান কি? কয় রসুকাল কুল। একই ব্যাকরণের ভাষায় এটা হলো যমক অলঙ্কার বা শ্লেষ অলঙ্কার, একই শব্দ, কিন্তু ব্যবহারটা আলাদা করলেই অর্থ দুই প্রকার হয়ে যায়। বাংলা ব্যাকরণে একে বলা হয় যমক বা শ্লেষ অলঙ্কার। আবার আর এক রকম কুল আছে, সেই কুল বানান হলো কয়ে দীর্ঘ ল। এই কুল মানে কি? নদীর কুল। এই যে গঙ্গার কুল, মাঝখানে গঙ্গা বইছে, এপারে একটা কুল ওপারে একটা কুল। পদকর্তাদের পদাবলীর কি রসমাধুর্য দেখুন। আহা, আমার গোবিন্দের এই যে অধর, মাঝখানে এই যে চেরা অংশ, এটা যদি নদী ধরা হয় তাহলে এটা একটা কুল, এটা একটা কুল। তাই বললেন অধরের দুটি কুল যিনি আবাধুলি ফুল, অধরের দুটি কুল যিনি আবাধুলি ফুল, যিনি আবাধুলি ফুল, যিনি আবাধুলি ফুল, যিনি আবাধুলি ফুল। জিনিয়া মানে জয় করেছে কি? বাধুলি ফুলকে। বাধুলি ফুল চেনেন? বাধুলি ফুল চেনেন? না আমরা ওই যে দোপাহাড়িয়া ফুল বলি, এটা চেনেন? না দুপুরে চণ্ডী না চেনেন না? টাইম ফুল নাম শুনেছেন? এটা শুনেছি, ইংরেজি শব্দ আছে তো এটা শুনে ফেলেছে। একটা নির্দিষ্ট সময় ফোটে দেখবেন, ঠিক 10টা থেকে 11টার মধ্যে এই ফুলটা ফোটে। দেখতে ঘড়ির মতো, একেবারে সুন্দর টকটকে গোলাপি রং, মানে মনে হয় যেন বিধাতা তার সর্বসৌন্দর্য ঢেলে দিয়েছে ফুলের মধ্যে, সুন্দর দেখতে। তাই সেই বাধুলি ফুল, সেই ফুলকেও জয় করেছে আমার গোবিন্দের অধরের রং। আহা, তাই বললেন যে অধরের দুটি কুল জিনিয়া বাধুলি ফুল, তাতে আবার হাসি খানি তাহাতে মিশায় গো।
হাসি খালি তাহাতে মেশায়, হাসি খানি তাহাতে মেশায়, আগা হাসি খালি তাহাতে মেশায়। যেন নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে গো, নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে। গোবিন্দের অঙ্গকান্তি কেমন মেঘের মতো, আর ওই যে বাঁধুনি ফুলযুক্ত অধরে এক ঝলক হাসি দেখে মনে হলো যেন মেঘের কোলে বিদ্যুৎ খেলা করে গেল। তাই বলি সখী রে, নবীন মেঘের কোলে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজুরি প্রকাশ আমার করে। জাতিকুল মজা নিল তাই গো, জাতিকুল মজা নিল তাই, আমার জাতিকুল মজা এলো তাই গো, জাতিকুল মজা এলো তাই। আমার কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে। জাতি গেল আবার কুল গেল, আমার কিছুই বাকি রইল না রে, আমার জাতি গেল সজনী গো, আমার কুল গেল, কিছুই বাকি রইল না গো। আমার জাতি গেল আবার কুল গেল, আমার কিছুই বাকি রইল না রে। আমার জাতি গেল সজনী রে, আমার কুল গেল, কিছুই বাকি রইল না রে। ললিতা ললিতা ললিতা, আজকাল বিকেলের কথাটা বলি শোন, আজকের বিকেলের কথাটা শুনে নে। প্রত্যেক দিন তো আমি পেতলের কলসি নিয়ে যমুনায় জল আনতে যাই, কিন্তু আজ আমি সোনার কলসি নিয়ে গিয়েছিলাম জানিস। আমি তো রাজবাড়ির মেয়ে, আমাকে বিবাহ দেবার সময় আমার পিতা বিশ্বভানু রাজা আমায় একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল, আর সেই সোনার কলসিটা আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা খুব যত্ন করে ওপরে তুলে রেখেছে। কতবার চেয়েছি দাও না গো, বাপের বাড়ি থেকে এনেছি, একটা দিন তো শখ করে যে ওই কলসিটা করে একটু জল আনবো, কিন্তু কোনোদিন দেয়নি জানিস। আজকে অনেক চেয়ে চিনতে ওই সোনার কলসিটা নিয়ে আমি যমুনায় গেলাম জানিস, আর যেই কলসিটা আমি যমুনার জলে ডোবালাম অমনি আমার নয়ন গেল কদম্বা বলে দেখি দাঁড়ায় আছে আমার চিকন কালা, আর জল ভরা হলো না। সত্যি আমি ভুলে গেলাম জল ভর, কখন যেন ওই সোনার কলসিটা আমার অজান্তে আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল। হরি বল হরি বল হরি বল। আমি খালি হাতে ঘরে ফিরে এলাম জানিস। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা আমার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো যে পোড়ামুখী বউ, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে, কত যত্ন করে উপরে তুলে রেখেছিলাম, আর আজকে চেয়ে চিনতে নিয়ে গেলে আর কলসিটা যমুনায় ভাসিয়ে এলে। সখী রে, আমার জটিলা কুটিলা তো জানে না যে আমি আমার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে, কিন্তু আমি যে আমার নয়ন কুম্ভ দুটো ভরে ঘরে এসেছি, কৃষ্ণ রূপ সাগরে ডুবিয়ে আমি যতটুকু পেরেছি
আমার নয়ন কুম্ভে আমি ভরে ঘরে এসেছি সখী। তাই কলসিটা যখন আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল, ওই কলসিটার পানে চেয়ে চেয়ে আমার কি মনে হলো জানিস? কলসিটার সাথে সাথে আমার জাতি গেল, কুলো গেল। জাতি গেল, কুলো গেল। সখী রে, আমার জাতি গেল, কুলো গেল। সখী রে, আমার জাতি গেল, কুলো গেল। কুলে গোবিন্দ মিলে না বলে, আমার জাতি গেল, কুলো গেল। আগা কুলে গোবিন্দ, তাই গৌরে হরিমা সখী রে, মনাবে সখী, ওই কুলে গোবিন্দ, গোবিন্দ মেলে না বলে, আমার জাতি গেল, কোনো গেল। কুলে গোবিন্দ মিলে না বলে, কুলে গোবিন্দ মিলে না, তারে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, ওই কুলে গোবিন্দ মেলে না বলে, আগা কুলে গোবিন্দ মেলে না বলে, আমার জাতি গেল, কুলো গেল। জাতি কুল মজা গেল তাই গো। আগা জাতি কুলে মজা ইলো তাই। আর কি দেখলাম জানিস? বলে কি, ভুরু যুগ সন্ধান কামের কামানুবান। সখীরে ভুরু যুগ সন্ধান কামের কামানো বান। ভুরু যুগ সন্ধান যেন কামের কামানুবান। ভুরু যুগ সন্ধান কামের কামানো বান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, অগ হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। সগে হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। মানে জোড়া ভুরু যেন ধনু আর নয়ন দুটো যেন বান। কি করলো জানিস? বলে কি, অরুণ নয়ন করে চাইয়া ছিল আমা পানে। অরুণ নয়ন করে চাইয়া ছিল আমা পানে। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। সেই হইতে শ্যাম রূপ দেখি গো, সেই হইতে শ্যাম রূপ দেখি। সখী সেই হইতে শ্যাম রূপ দেখি গো, সেই হইতে শ্যাম রূপ দেখে। যমুনার ঘাটে হইতে উঠে আসিতে পথ। যমুনার ঘাটে হইতে উঠি আসিতে পথে। সখী কিবা অপরূপ তনু, সখী কিবা অপরূপ তনু। তখন জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসিতে কয় শুধুই সে সুধাময়। শুধুই সে সুধাময়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। মানে যার সর্ব অঙ্গটা সুধা দিয়ে তৈরি, তার কোন অঙ্গ রেখে কোন অঙ্গের বর্ণনা দেবে? যার সর্ব অঙ্গটাই সুধা দিয়ে তৈরি। ওই যে ক্ষীরের পুতুল যেমন হয় না, ক্ষীরের পুতুল দেখবেন বড় বড় মেলাঘাটে বড় বড় খাবারের দোকান বসে। যেরকম এক মেলাতে এক খাবারের দোকানে এক ময়রা ক্ষীর দিয়ে দুটো পুতুল বানিয়েছে, একটা বর আর একটা বউ বানিয়ে শোকেসে সাজিয়ে রেখেছে। দেখ মা তার ছোট ছোট দুটো ছেলে মেয়ে নিয়ে মেলা দেখতে গেছে,
আর দেখতে গিয়ে অমনি ঘুরতে ঘুরতে যখন ওই দোকানের সামনে এসে দাঁড়িয়েছে, ছেলে মেয়ে দুটো মায়ের আঁচল টেনে ধরেছে। ও মা, মা ওই পুতুল দুটো কিনে দাও না। ছেলে মেয়ের বায়না মেটাবার জন্য মা তো কিনে দিয়েছে। ভাই বোনের সে কি আনন্দ, ক্ষীরের পুতুল নিয়ে নাচতে নাচতে বাড়িতে এসেছে। এসে বাড়িতে এসে ভাই বোন দুজন মিলে পুতুল নিয়ে খেলা করছে। খেলতে খেলতে অনেকক্ষণ খেলাধুলার পরে বোনটা দাদাকে বলছে, দাদা এবার খাবি না পুতুল দুটোকে? বলে হ্যাঁ খেতে তো হবে। বলে তাহলে একটা কাজ কর, তুই বউটাকে খা, আমি বরটাকে খাই। বলে বেশ। এই দাদা কি করলেন, বউ পুতুলটা নিয়ে তো খেতে শুরু করে দিয়েছে। বোনটা ওই বর পুতুলটা নিয়ে খেতে যাবে, কিন্তু পুতুলটার দিকে তাকিয়ে আর খেতে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে এক দৃষ্টে পুতুলটার দিকে তাকিয়ে আছে। দাদা বলছে, কিরে বোন খা। বলে কোনটা আগে খাই বল দেখি দাদা। বলে মানে? বলে দেখ মুখটা কি সুন্দর, যেমন নাক তেমনি চোখ, তেমনি মুখ, তেমনি দেহটা, তেমনি হাত দুটো, তেমনি পা দুটো। কোন অঙ্গটা আগে খাবো বলতো? কোনটা আগে খেলে বেশি টেস্ট লাগবে? পেছনে মা দাঁড়িয়েছিল, বলে রে বোকা মেয়ে, তুই যে অঙ্গটাই আগে খাস না কেন টেস্ট একই রকম লাগবে, কারণ ওর গোটা দেহটাই হলো ক্ষীর দিয়ে তৈরি। ও চোখ, নাক, কান, মুখ, দেহ, হাত, পা সবই ক্ষীর দিয়ে তৈরি। তাই তুই যেটাই আগে খাস ও স্বাদ একই রকম লাগবে। তাই আমার গোবিন্দেরও সর্ব অঙ্গটা হলো সুধা দিয়ে তৈরি। তাই কোন অঙ্গ রেখে কোন অঙ্গের বর্ণনা দেবে? তাই তো পদকর্তা বলছেন, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। তাই জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, এই গোকুলি নন্দের বালা কানু গো, গোকুলি নন্দের বালা কানু। এখনই যারে দেখে এলে, এখনই যারে দেখে রাধে এলে, এখনই যারে দেখে এলে, এখনই যারে দেখে এলে, ওই যমুনায় জল আনতে গিয়ে এখনই যারে দেখে এলে, যমুনায় জল আনতে গিয়ে, বলি অপরাধে বিনোদিনী, যমুনায় জল আনতে হরি গিয়ে, বল। ওই যমুনায় জল আনতে গিয়ে, ওই যমুনায় জল আনতে গিয়ে এখনই যারে দেখে এলে। সে যে গোকুলে নন্দের বালা কানু গো, গোকুলে নন্দের বালা কানু, গোকুলি নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু।